সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেল প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। প্রিয় ভিউয়ার্স এবং স্নেহের শিক্ষার্থীরা, 7 কোটি বাঙালির সংগ্রাম এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা এবং এই স্বাধীনতার বিজয়ের মাসে তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। তো আমরা করোনা মহামারী একটি বিশ্বে একটি গুরুত্বপূর্ণ একটি অবস্থা, আমাদের গোটা বিশ্বে আমরা এই পরিস্থিতির সম্মুখীন এবং তারই পরিস্থিতিতে বাংলাদেশও তার বাইরে নয় এবং আল্লাহর রহমতে আমরা অনেকটি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পেরেছি। এটি আল্লাহর অশেষ রহমত। তো এই মাসে আমরা এই বছরেই আমরা যেহেতু মার্চ থেকে আমরা জানি যে করোনা মহামারীর প্রাদুর্ভাব বাংলাদেশে ঘটে থাকে এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি যে সিদ্ধান্তটি নিয়েছেন যে অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার, তারই ধারাবাহিকতায় আমরা অনলাইন ক্লাসগুলো নিয়ে আসছি কেবিএম কলেজ, দিনাজপুর। এবং আজকে আমি এই ধারাবাহিকতা তোমরা জানো যে আমি অর্থনীতির ক্লাস নিয়ে থাকি এবং অর্থনীতির আমি প্রথম পত্রের ক্লাসগুলো নিচ্ছিলাম। আমরা দুজন স্যার রয়েছি, একজন আমরা বেজোর অধ্যায়গুলো নিচ্ছে তোমাদের তোফায়েল স্যার এবং আমি জোর অধ্যায়গুলো নিচ্ছি। আমরা দ্বিতীয় অধ্যায়টি আমি মোটামুটি ভাবে শেষ করেছি, দ্বিতীয় অধ্যায় তোমাদের ধারণা দিয়ে, এবং এগুলো সৃজনশীলগুলো আবার আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমি আজকে যেটি করব সেটি জোর অধ্যায় হিসেবে চতুর্থ অধ্যায়টি পড়ছে। আজকে আমি চতুর্থ অধ্যায়ের ক্লাস আলোচনা করতে যাচ্ছি এবং চতুর্থ অধ্যায়টি হলো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটির সাথে আমরা কন্টিনিউয়াসলি রিলেটেড। এটি হলো বাজার বা মার্কেট। তো এটি মার্কেটের ক্লাস নম্বর 1। আমি আজকে প্রথম ক্লাস নিচ্ছি বাজারের। তো প্রথমে এটি ধারণা দিতে গেলে প্রথমে আমরা আসবো বাজার কি, হোয়াট ইজ মার্কেট। তো আমরা প্রত্যেকেই কিন্তু এই বাজার কথাটির সাথে জড়িত। যারা অর্থনীতি পড়ে বা যাদের অর্থনীতি রয়েছে তারা, কিংবা যাদের অর্থনীতি নাই তারাও, প্রতিটি মানুষ যারা শিক্ষা দীক্ষার মধ্যে রয়েছে এবং যারা শিক্ষার মধ্যে নেই, প্রত্যেকেরই বাজার যে জিনিসটি এটি সম্পর্কে একটি ধারণা রয়েছে। সেটি কি, যে আমরা খুব সাধারণভাবে যেটি জেনে থাকি যে বাজার বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতারা ক্রয় বিক্রয় করে থাকে। কিন্তু বাস্তবে যখন অর্থনীতিতে বাজার কিন্তু একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ অর্থনীতিতে বাজার কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না। আমরা এমনি সাধারণত বুঝি যে কোনো একটি নির্দিষ্ট স্থান, যেমন হয়তো দিনাজপুরের এরকম জায়গা আছে, রেল বাজার, বাহাদুর বাজার এরকম হতে হবে, এমনটি নয়। বাজার বলতে অর্থনীতিতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, একটি বিশেষ অর্থে বোঝায়। কি রকম অর্থ, যে কোনো দ্রব্য, বাজার বলতে যে একটি এমন একটি অবস্থাকে বোঝায় যে অবস্থায় একজন ক্রেতা থাকবে এবং একজন বিক্রেতা থাকবে এবং ক্রেতা বিক্রেতারা একটি নির্দিষ্ট দামে পণ্যের কেনা বেচা করবে। সেটি যে কোনো স্থানে হতে পারবে, অর্থাৎ নির্দিষ্ট স্থান হতে হবে এমন নয়, যে কোনো স্থানেই কিন্তু বাজার গড়ে উঠতে পারে। তাহলে আমরা কি বললাম, যে বাজার বলতে এমন একটি পরিস্থিতি বা একটি অবস্থা বোঝায় যখন ক্রেতা বিক্রেতারা উপস্থিত হয়ে পণ্য সামগ্রীর ক্রয় বিক্রয়, একটি নির্দিষ্ট দামে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে। তো যেমন মনে করো যে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একটি হয়তো বাদাম বিক্রেতা যাচ্ছে, আমি তার কাছে 100 গ্রাম বাদাম কিনলাম 20 টাকা দিয়ে। তাহলে এখানে একটি দাম রয়েছে, একজন বিক্রেতা রয়েছে, আমি একজন ক্রেতা রয়েছি। এই যে একটি দ্রব্যের যে কেনা বেচা হলো, এই দ্রব্যের কেনা বেচাটাই একটি নির্দিষ্ট দামে হলো, এটি হলো একটি বাজার। অর্থাৎ সেই রাস্তায় সেই পরিস্থিতিতে কিন্তু একটি বাজারের সৃষ্টি হলো। তাহলে অর্থনীতিতে
বাজার একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? যেখানে একটি ক্রেতা বিক্রেতা থাকবে এবং একটি নির্দিষ্ট দাম থাকবে, দামে পণ্যের কেনা বেচা হবে, কেনা বেচা সংগঠিত হলে সেটি হলো অর্থনীতিতে বাজার। তো বাজারের বাজারকে প্রধানত ভাবে তিন ভাগে বিভক্ত করা হয়, বা তিন প্রকার প্রধানত বাজার। আমরা প্রধানত যেটি জানি যে দেয়ার আর 3 টাইপ অফ মার্কেট। এক নাম্বার যেটি রয়েছে, একটি হলো আয়তনের ভিত্তিতে, আয়তন বা পরিধির ভিত্তিতে। একটি হলো সময়ের ভিত্তিতে, একটি হলো প্রতিযোগিতার ভিত্তিতে। তাহলে বাজারকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়, প্রকার নয়, তিন প্রকার ক্যাটাগরিতে বা তিন প্রকার আইটেম বা যে কোনো প্রকারে ভাগ করা যায়, তিন প্রকারে ভাগ করা যায়। একটি হলো আয়তন বা পরিধির ভিত্তিতে, একটি হলো সময়ের প্রেক্ষিতে, একটি হলো প্রতিযোগিতার ভিত্তিতে। তো আমরা যদি আয়তনের প্রেক্ষিতে আসি বাজারকে প্রকারভেদ, আয়তনের প্রেক্ষিতে বাজার হলো তিন প্রকার। একটি হলো স্থানীয় বাজার, এটির সাথে লক্ষ্য করো, স্থানীয় বাজার। দুই হচ্ছে জাতীয় বাজার। তিন হচ্ছে আন্তর্জাতিক বাজার। তাহলে আমরা বাজারকে পরিধির ভিত্তিতে বা আয়তনের ভিত্তিতে তিন ভাগে বিভক্ত করে থাকি। একটি হলো স্থানীয় বাজার, একটি হলো জাতীয় বাজার, একটি আন্তর্জাতিক বাজার। সময়ের প্রেক্ষিতে বাজার আবার চার প্রকার। এক হলো অতি স্বল্পকালীন বাজার, অতি স্বল্পকালীন। দুই হলো স্বল্পকালীন বাজার। এক অতি স্বল্পকালীন, দুই হচ্ছে স্বল্পকালীন, তিন হচ্ছে অতি দীর্ঘকালীন, আর চার হচ্ছে দীর্ঘকালীন বাজার। তাহলে আমরা জানলাম যে আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার হলো তিন প্রকার। একটি হলো স্থানীয় বাজার, একটি হলো জাতীয় বাজার, একটি আন্তর্জাতিক বাজার। আর সময়ের প্রেক্ষিতে বাজার হলো চার প্রকার। একটি হলো অতি স্বল্পকালীন বাজার, একটি হলো স্বল্পকালীন বাজার, একটি অতি দীর্ঘকালীন বাজার, একটি হলো দীর্ঘকালীন বাজার। আর প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত দুই প্রকার। একটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটি হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে আমরা জানি বাজার হচ্ছে দুই প্রকার। একটি হলো পূর্ণ প্রতিযোগিতা, একটি হলো অপূর্ণ প্রতিযোগিতা। এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আবার অনেকগুলো প্রকার ভেদ রয়েছে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনেকগুলো প্রকার ভেদ রয়েছে। যেমন এক নম্বরে হচ্ছে একচেটিয়া বা মনোপলি। দুই নম্বরে আসো মনোপসনি। তিন নম্বরে ডুওপলি। চার নম্বরে ডুওপসনি। পাঁচ নম্বরে অলিগোপলি। ছয় নম্বরে অলিগোপসনি। সাত নম্বরে একচেটিয়ামূলক প্রতিযোগিতা। আট নম্বরে বাইলেটারাল মনোপলি বা বৈষম্যমূলক বা বিভেদমূলক একচেটিয়া। এগুলো হচ্ছে তোমার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ। অনেকগুলো প্রকারভেদ এখানে, একচেটিয়া, মনোপসনি, ডুওপলি, ডুওপসনি, অলিগোপলি, অলিগোপসনি, একচেটিয়ামূলক প্রতিযোগিতা, বৈষম্যমূলক একচেটিয়া ইত্যাদি। তো আমরা তাহলে যেটি জানলাম, বাজার হচ্ছে আমরা বিশেষ অর্থে
বাজার আমরা সাধারণ কথায় যেটি বুঝি, আমরা প্রতিটি মানুষ যেটি বোঝে, অর্থাৎ অর্থনীতি যারা পড়ে বা না পড়ে প্রত্যেকেই যেটা বোঝে বাজার মানেই কোনো একটি নির্দিষ্ট স্থান। কিন্তু অর্থনীতিতে বাজারকে কোনো নির্দিষ্ট স্থান বোঝায় না, বাজার একটি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতি যারা পড়বা তাদের একটি ধারণা থাকতে হবে, সেটি হচ্ছে কি বাজার বলতে একটি বিশেষ দ্রব্য বোঝায়, যে দ্রব্যটি যে কোনো একটি কোনো নির্দিষ্ট স্থান হতে হবে এমন নয়। এই দ্রব্যটি যে কোনো এক জায়গায় একজন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি নির্দিষ্ট দামে দর কষাকষির মাধ্যমে হোক একটি নির্দিষ্ট দামে পণ্যটির কেনাবেচা হওয়াটাকেই বলা হচ্ছে বাজার। তো এই বাজারের প্রকারভেদে আমরা আসছি যে বাজারকে আমরা 3 প্রকারে বিভক্ত করা যায়, ভাগ করা যায়। সেটি হলো এক প্রকার হচ্ছে আয়তনের ভিত্তিতে বা পরিধির ভিত্তিতে, একটি সময়ের প্রেক্ষিতে এবং একটি প্রতিযোগিতার ভিত্তিতে। তো আমরা যখন আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার আমরা জানলাম 3 প্রকার। এগুলো তোমার সৃজনশীল কোশ্চিনের যেগুলো কুইজ প্রশ্ন থাকে অর্থাৎ যেটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, এই বহু নির্বাচনী প্রশ্ন আমরা 30 মার্ক থাকে আমরা জানি, এবং সেখানে তোমার সবসময় মাথায় রাখতে হবে যে হয়তো এমন বলেছে আয়তনের ভিত্তিতে বাজার কত প্রকার। আমরা জানলাম 3 প্রকার। এটি হলো স্থানীয় বাজার। স্থানীয় এটি খুব ভালোভাবেই জানো যে কোনো গ্রামাঞ্চলে বা একটি এলাকা ভিত্তিতে যে বাজারটি গড়ে ওঠে সেটিকে বলা হচ্ছে স্থানীয় বাজার। জাতীয় বাজার হচ্ছে কি যে একটি দেশের মধ্যে পুরো দেশ মিলে যে বাজারটি, সেটি হলো জাতীয় বাজার। এবং আন্তর্জাতিক বাজার বলতে গোটা পৃথিবীর সাথে যে একটি দেশের রিলেশন বা সম্পর্ক, সেটি হলো আন্তর্জাতিক বাজার। তারপরে সময়ের প্রেক্ষিতে বাজারকে আবার 4 ভাগে ভাগ করে। অতি স্বল্পকালীন বাজার মানে খুব অল্প সময়ের জন্য বাজারটি সৃষ্টি হয় আবার শেষ হয়ে যায়, এটি অতি স্বল্পকালীন। আবার স্বল্পকালীন বাজার, এটি একদিনের জন্য বা এমন হলো একটি নির্দিষ্ট যে সময়। তারপরে একটি হলো অতি দীর্ঘকালীন বাজার, মানে অনেক সময় মিলে যেটা বাজার হচ্ছে। আর একটি হলো দীর্ঘকালীন বাজার, এটি হলো দীর্ঘকালীন মানে কিছু সময় পরে আবার শেষ। তারপরে প্রতিযোগিতার ভিত্তিতে আমরা বাজার জেনেছি 2 প্রকার। একটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটি হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রতিযোগিতার ভিত্তিতে বাজারগুলো আমাদের ফুললি ধারণা থাকতে হবে, কারণ এগুলোই মোটামুটি ভাবে বেশি সময় প্রশ্নের মধ্যে এসে থাকে। তো আমরা প্রথমে আসবো, এবং এখানে বলছি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আবার অনেকগুলো প্রকার। একচেটিয়া বাজার, মানব শ্রেণী বাজার, ডুওপলি বাজার, ডুওপ শ্রেণী বাজার, অলিগোপলি বাজার, অলিগোপ শ্রেণী বাজার, একচেটিয়ামূলক প্রতিযোগিতা, বৈষম্যমূলক একচেটিয়া। আমি এগুলোর একটি তোমাদেরকে একটি চার্টের মাধ্যমে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি, যে ধারণাটি তোমরা এই অবশ্যই চার্টটি মনে রাখবে। যদি তুমি চার্টটি শুধু মনে রাখতে পারো তাহলে এই যে প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজারের যে ইয়েগুলো সংজ্ঞাগুলো খুব সহজেই তুমি বলতে পারবে। তো আমি একটি চার্ট নিচ্ছি, দেখো চার্টটি এমনটি মনে করো যে এখানে আমরা একটি তালিকা করছি, তালিকার মধ্যে বাজারের নাম লিখবো, বাজারের নাম, বিক্রেতার সংখ্যা, ক্রেতার সংখ্যা, পণ্যের প্রকৃতি। তো আমরা বাজারের নামে 1 নম্বরে চলে আসবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতা, এখানে আমরা জানবো বিক্রেতা অসংখ্য, ক্রেতা অসংখ্য, পণ্যের প্রকৃতি হলো সমজাতীয়। তাহলে এটি খুব সহজেই যদি তুমি জেনারেলি এই জিনিসটি মাথায় রাখো, অর্থাৎ অসংখ্য ক্রেতা বিক্রেতা, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য দর কষাকষির মাধ্যমে কেনাবেচা করে থাকে, বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকে, উপাদান সমূহ পূর্ণ গতিশীল থাকে, পরিবহন ব্যয় বিবেচ্য হয় না, এবং একটি নির্দিষ্ট দাম বিরাজ করে দর কষাকষির মাধ্যমে, সেটিকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো আমরা জানলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য বিক্রেতা, অসংখ্য ক্রেতা এবং পণ্যের প্রকৃতি সমজাতীয়। এরপরে আমরা অপূর্ণ প্রতিযোগিতার ভাগগুলোতে আসবো। অপূর্ণ প্রতিযোগিতার যে ভাগগুলো রয়েছে, একটি হচ্ছে প্রথমে হচ্ছে মনোপলি বা একচেটিয়া, যেটিকে বলা হচ্ছে একচেটিয়া, বা অনেক সময় মনোপলি লেখা থাকে, এই জন্য মনোপলিও মাথায় রাখতে হবে। তো মনোপলি বাজার কি, একচেটিয়া বা মনো মানে হচ্ছে দ্য ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড মনো মিনস হচ্ছে এক, এবং পলি মিনস হচ্ছে বিক্রেতা, মানে মনোপলি মানে হচ্ছে একজন বিক্রেতা। যে বাজারে একজন মাত্র বিক্রেতা, অসংখ্য ক্রেতা বিদ্যমান থাকে, সেটিকে বলা হচ্ছে মনোপলি বাজার। তাহলে মনোপলি হচ্ছে মনো মানে হচ্ছে একজন বিক্রেতা, একজন, আর ক্রেতার সংখ্যা অসংখ্য, এবং এখানে হচ্ছে পণ্যের প্রকৃতি নিষ্প্রয়োজন। 3 নম্বরে চলে আসো, সেটি হলো একচেটিয়া গেল, তারপরে আসলো তোমার মনোপলি গেল, বিক্রেতার সংখ্যা অসংখ্য, একজন বিক্রেতার সংখ্যা একজন এবং ক্রেতার সংখ্যা অসংখ্য,
তারপরে আসছো মনপসনি, মনোপসনি। মনোপসনি মানে যে এখানে হচ্ছে মনোপলির ঠিক উল্টাটা, অর্থাৎ অসংখ্য বিক্রেতা, ক্রেতা একজন, একজন ক্রেতা অসংখ্য বিক্রেতা, সেটা হলো মনোপসনি। তারপরে আসো ডুওপলি। ডুওপলি মানে বিক্রেতার সংখ্যা দুইজন, ক্রেতার সংখ্যা অসংখ্য, অসংখ্য ক্রেতা, বিক্রেতা দুইজন। তারপরে আসো ডুওপসনি। ডুওপসনি হচ্ছে অসংখ্য বিক্রেতা, ক্রেতা দুইজন। তারপরে আসবো আমরা ডুওপলি গেল, ডুওপসনি গেল। তারপরে আসো অলিগোপলি। অলিগোপলি এখানে হচ্ছে কিছু সংখ্যক বিক্রেতা, অসংখ্য ক্রেতা। তারপরে আমরা আসবো অলিগোপসনি। অলিগোপসনি ঠিক উল্টা, অসংখ্য বিক্রেতা, ক্রেতা কিছু সংখ্যক। তারপরে আসো বৈষম্যমূলক একচেটিয়া বা বাইলেটারাল মনোপলি। এখানে একজন বিক্রেতা, একজন ক্রেতা, ওয়ান সেলার ওয়ান বায়ার, তাহলে এটি হলো বাইলেটারাল মনোপলি। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা আমরা যেটি বুঝছি যে বাজারের আমরা একটি প্রকারভেদ তোমাদের এখানে আমি একটা চার্ট করে দিলাম। খুব সহজে যদি মনে রাখতে চাও এই চার্টটি খুব সহজভাবে মনে রাখতে পারবে যে পূর্ণ প্রতিযোগিতা, অসংখ্য বিক্রেতা থাকে এবং অসংখ্য ক্রেতা থাকবে এবং পণ্যের প্রকৃতি সমজাতীয় থাকবে। একচেটিয়া বাজারে একজন মাত্র বিক্রেতা, অসংখ্য ক্রেতা বিদ্যমান থাকে। যে বাজারে একজন মাত্র বিক্রেতা, আমরা খুব এগুলি আমরা খুব জানি, এমনিতে বলে থাকি যে আমরা যে একচেটিয়া মার্কেট পাইছে। অনেকে আমরা খুব বলি যে বাজার আমাদের বাড়ির পাশে একজন রয়েছে, তার কাছে আমি বলছি যে একচেটিয়া মার্কেট পেয়েছে সে। তো একচেটিয়া মার্কেট পেয়েছে বলতে বোঝাচ্ছে যেটি যে হয়তো একচেটিয়া বাজার, যেটি মনোপলি বাজার, অর্থাৎ মনোপলি বলতে একজন মাত্র বিক্রেতা রয়েছে। যেমন একটি এলাকায় যদি একজন মাত্র ডাক্তার, কোন একটি স্পেশালিস্ট রয়ে থাকে এবং সেখানে অসংখ্য রোগী থেকে থাকে, তাহলে আমরা সেখানে বলবো সেটি একচেটিয়া বাজার বিদ্যমান সেখানে। ঠিক মনোপলির উল্টাটি হচ্ছে মনোপসনি, সেখানে কি হবে, বিক্রেতার সংখ্যা অসংখ্য হবে এবং ক্রেতার সংখ্যা হবে একজন। সেরকম বাজারটি হচ্ছে তোমার হচ্ছে যে মনোপসনি বাজার। তো আমরা এই ধারণাগুলো অবশ্যই তোমার এটি যদি বাজারের এই চার্টটি তোমার মুখস্থ থাকে তাহলে অবশ্যই তুমি এটি ফুলফিল ধারণাটি অবশ্যই থাকবে। তো আমার এই চার্টটি ভালো করে তোমরা অধ্যয়ন করবে, দেখার পরে যেগুলি সমস্যা হবে সেটি না বুঝতে পারলে আমাকে অবশ্যই কোশ্চিন করবে এবং আমাকে জানাবে, তাই আমি মনে করব যে তোমরা এই বিষয়টি জানতে আগ্রহী বা জানতে চাচ্ছ। তো এরপরে আমরা যে বিষয়টিতে আসবো সেটি হলো এরপরে আমরা যে বিষয়টিতে আসবো সেটি হলো যে বাজারের যে তোমার বাজারের আমরা যে বিষয়টিতে আসবো এরপরে এই ধারণাগুলোতে আসবো এখন, সেটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ধারণায় চলে আসবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। পারফেক্ট কম্পিটিশন মার্কেট। সরি, আমি একটু সময় নিলাম বিকজ অফ আমার নেটের কানেকশনটা অন্যদিকে ছিল, আমি ওয়াইফাই কানেকশন দেওয়া ছিল না, আমি ওয়াইফাই কানেকশনটি করে দিলাম।
এই জন্য তোমাদের সাথে একটু একটু হয়তো মিসকানেক্টিং হয়েছে। এখন আমি আবার আসছি যে পুরো বাজারের ধারণাগুলোতে আসছি, সেটি হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? আমরা আমি একটি চার্ট তোমাদের দেখিয়ে দিয়েছি, লিখে দিয়েছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। সেখানে আমরা খুব সহজে বলতে পারছি যে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য দর কষাকষির মাধ্যমে কেনাবেচা করে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকে, ফার্মের অবাধ প্রবেশ প্রস্থান থাকে, উপাদানসমূহ পূর্ণ গতিশীল থাকে, পরিবহন ব্যয় বিবেচ্য হয় না, এবং একটি নির্দিষ্ট দাম বিরাজ করে। তাকেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা আমরা কি জানলাম? যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য দর কষাকষির মাধ্যমে কেনাবেচা করে, বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান থাকে, ফার্মের অবাধ প্রবেশ প্রস্থান থাকে, উপাদান সমূহ পূর্ণ গতিশীল থাকে, পরিবহন ব্যয় বিবেচ্য হয় না, এবং একটি নির্দিষ্ট দাম বিরাজ করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে এখানে আমরা পূর্ণ প্রতিযোগিতার এখান থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকছি, দেখো সংজ্ঞা থেকেই বৈশিষ্ট্যগুলো বা অনুমিতি বা বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, অনুমিতি বা বৈশিষ্ট্যগুলো রয়েছে। এক নাম্বার হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা, দুই হচ্ছে সমজাতীয় পণ্য, তিন হচ্ছে বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান, চার হচ্ছে ফার্ম সমূহের অবাধ প্রবেশ ও প্রস্থান, পাঁচ হচ্ছে উপাদান সমূহ পূর্ণ গতিশীল, ছয় হচ্ছে পরিবহন ব্যয় বিবেচ্য হয় না, সাত হচ্ছে নির্দিষ্ট দাম বিরাজ করে। এই হচ্ছে তোমার আমরা সংজ্ঞা থেকে এই বৈশিষ্ট্যগুলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পেয়ে থাকি। একটি হচ্ছে আমরা জানলাম এখানে যে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, অর্থাৎ মেনি ফিউ বায়ার এন্ড মেনি সেলার থাকবে, এবং সমজাতীয় হোমোজেনাস প্রোডাক্ট থাকবে,
মার্কেট সম্পর্কে ক্রেতা বিক্রেতাদের ফুললি নলেজ থাকতে হবে, পারফেক্ট নলেজ যেটিকে বলা হচ্ছে। তারপরে ফার্ম সমূহের অবাধ প্রবেশ প্রস্থান মানে ফ্রি এন্ট্রি লেভেল থাকবে, এন্ট্রি এবং এক্সিট থাকবে ফ্রি। ফার্ম সমূহের এখানে ফার্ম এবং শিল্প আমাদের একটি ধারণা, আমি এরপরে আসছি। ফার্ম শিল্পের ধারণাগুলো দিতে হবে তোমাদের, কারণ এখানে তিনটি জিনিস প্লান্ট, ফার্ম এবং শিল্প, এই তিনটি ধারণা। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে ফার্ম এবং শিল্পের ধারণা। ফার্ম এবং শিল্পের ধারণা অবশ্যই থাকতে হবে, ফার্ম কি এবং শিল্প কি। এরপরে আবার উপাদান সমূহ, ইনপুট গুলো ফুললি গতিশীল, যেহেতু ক্রেতা বিক্রেতা অসংখ্য থাকে এখানে, এখানে মানে কোনো স্টেবিলিটি থাকে না, অর্থাৎ স্থিতিশীলতা নয়, সব পণ্যেই গতিশীল থাকে। পরিবহন ব্যয় থাকে না এবং নির্দিষ্ট একটি দাম বিরাজ করে। এটি হলো অনুমিতি বা বৈশিষ্ট্যপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এরপরে আমি যেটি বললাম তোমাদেরকে যে এটি এখানে গুরুত্বপূর্ণ ধারণা দুটি রয়েছে, একটি হলো ফার্ম এবং একটি হলো তোমার হচ্ছে শিল্প। তো আমরা প্রথমে তিনটা জিনিসের দেখো, প্লান্ট, ফার্ম, শিল্প, ইন্ডাস্ট্রি। তো প্লান্ট কি, যে উৎপাদনের সেই একক বা সেই ইউনিট যেখানে উপকরণ সংগ্রহ করা হয় কিন্তু উৎপাদন কার্য সম্পাদন করা হয় না, সেটিকে বলা হচ্ছে প্লান্ট। যেমন আমরা গ্রামগঞ্জের যারা রয়েছি তারা আমরা জানি যে কেন্দ্র রয়েছে, যেমন মনে করো কুষাণের সেন্টার বলি আমরা, বা আখের সেন্টার। হ্যাঁ, এখানে এখানে কি হয়, শুধু কুষারগুলো আনে জমা করা হয় কিন্তু এখানে চিনি উৎপাদিত হয় না, সেটি হচ্ছে একটি প্লান্ট। এরপরে আমরা বলছি ফার্ম। ফার্ম হচ্ছে কি, যে যেখানে উৎপাদনের উপকরণগুলোকে একীভূতকরণ করে একটি পণ্য উৎপাদিত হয়, এটিকে বলা হচ্ছে ফার্ম। যেমন মনে করো বলছি আমরা যে সেতাবগঞ্জ সুগার মিল, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চিনি উৎপাদিত হচ্ছে, তাই না, যে একটি পণ্য উৎপাদিত হচ্ছে। আর একাধিক এরকম সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্ম নিয়ে একটি শিল্প গঠিত হয়। সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্ম নিয়েই শিল্প গঠিত হয়। সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্ম নিয়েই যেমন বাংলাদেশের চিনি শিল্প। এখানে চিনি মিল তো শুধু সেতাবগঞ্জ নয়, এখানে রয়েছে মনে করো সেতাবগঞ্জ চিনি মিল, ঠাকুরগাঁ চিনি মিল, হ্যাঁ ঠাকুরগাঁ সুগার মিল, পঞ্চগড় সুগার মিল, জয়পুরহাট সুগার মিল, এরকম যত সুগার মিল রয়েছে, অর্থাৎ এগুলো প্রতিটি একটি করে ফার্ম সুগার মিলগুলো, এবং এই সুগার মিলগুলো সবগুলো সমজাতীয় পণ্য অর্থাৎ চিনি উৎপাদিত করে থাকে। এই কারণে এই সমজাতীয় পণ্য উৎপাদনকারী সকল ফার্ম বা সকল চিনি কল নিয়েই বাংলাদেশের চিনি শিল্প। নিশ্চিতভাবে বুঝতে পেরেছো? তাহলে সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে উৎপাদনের প্লান্ট, যেখানে শুধু উৎপাদনের উপকরণ সংগ্রহ করা হয় কিন্তু উৎপাদন কার্য সম্পাদন করা হয় না, এবং অনেকগুলো প্লান্টের সমাহার হয়ে একটি ফার্ম, যেখানে উৎপাদনের কার্য সম্পাদন করা হয় এবং পণ্য উৎপাদন করা হয়, এবং অর্থাৎ যেখানে উৎপাদনের এই প্লান্ট থেকে প্লান্টের যে জিনিসপত্র বা উপকরণগুলো সংগ্রহ করে যেখানে উৎপাদন কার্য সম্পাদন করা হয় সেটি হলো ফার্ম। এবং অনেকগুলো তোমার হচ্ছে যে সমজাতীয় পণ্য উৎপাদনকারী ফার্ম নিয়ে একটি শিল্প গঠিত হয়। তো আমরা এখানে প্লান্ট, ফার্ম এবং শিল্পের ধারণাগুলো পেলাম। এরপরে আমরা যে জিনিসগুলোতে আসবো বাজারের, আমরা তোমার হচ্ছে যে, তাহলে আমরা কোনটা জানলাম, যে প্লান্ট হচ্ছে সবচেয়ে ছোট, ফার্ম তারপরে হচ্ছে শিল্প, অর্থাৎ সবচেয়ে বড় হচ্ছে শিল্প। এরপরে আমাদের যে জিনিসগুলো রয়েছে সেগুলো হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা যেহেতু ধারণা নিলাম পূর্ণ প্রতিযোগিতা বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্য এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বলা হয় স্বল্পকালীন ভারসাম্য, দীর্ঘকালীন ভারসাম্য। আমরা স্বল্পকালের সম্পর্কে আমি একটু ধারণা দিয়েছিলাম, যে স্বল্পকাল বলতে যে সময়ে, আমি আবারও বলছি যে ভালো করে দেখবা, স্বল্পকাল কাকে বলে, বা শর্ট রান কি, যে সময়ে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণগুলো পরিবর্তন হয়, স্থির উপাদানের পরিবর্তন ঘটে না। অর্থাৎ শুধু পরিবর্তনশীল উপাদান যে সময়ে, কারণ আমরা জানি যে উপাদানগুলো হচ্ছে দুই ভাবে বিভক্ত করা যায়, একটি হলো তোমার পরিবর্তনশীল উপাদান, একটি স্থির উপাদান। যে সময়ের মধ্যে শুধুমাত্র পরিবর্তনশীল উপাদানগুলোকে পরিবর্তন করা যায় আর স্থির উপাদান পরিবর্তন হয় না, সেটিকে বলা হচ্ছে স্বল্পকাল। আর দীর্ঘকাল বলতে কি বোঝাচ্ছে, যে সময়ে সকল উপাদান পরিবর্তনশীল হয়ে যায়, অর্থাৎ কোনো স্থির উপাদান থাকে না, সেই সময়টাকে বলা হচ্ছে দীর্ঘকাল। যেমন আমরা তোমাদের নিশ্চয়ই উৎপাদন অধ্যায়টি পড়েছি। উৎপাদন অপেক্ষকে আমরা যদি দেখি যে কিউ ইকুয়াল টু ফাংশন অফ লেবার কপাল ক্যাপিটাল, এখানে ক্যাপিটালের উপর বার রয়েছে, বার থাকা মানে হচ্ছে কেটা হচ্ছে স্থির, অর্থাৎ মূলধনটি স্থির আর লেবারটি পরিবর্তনশীল। তাহলে এটি হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দীর্ঘকাল কি, যে যেখানে লেবার, ক্যাপিটাল, যেটাই বলো, ওয়েজেস, যত কিছু আছে সবই পরিবর্তনশীল, কোনো এখানে স্থির বা বার উপাদান থাকবে না। এগুলি প্রশ্ন হয় যে কোনটি স্বল্পকালীন, কোনটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ
যতগুলো উপাদান থাকবে সেগুলোর কোনোটাই যখন কোনো বার থাকবে না, তখন সেটি হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকাল হচ্ছে কি, যে সময় কোনো স্থির উপাদান থাকে না, সকল উপাদান পরিবর্তনশীল হয়ে যায়, সেটিকে বলা দীর্ঘকাল। এবং যে সময়ে শুধুমাত্র মনে করো যে পরিবর্তনশীল উপাদান পরিবর্তন হয় কিন্তু স্থির উপাদানের কোনো পরিবর্তন ঘটে না, তাকে বলা হচ্ছে স্বল্পকাল। তো আমরা এখানে জানলাম যে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য পড়ব। এর পরের দিন আমরা ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, এর পরের দিনে আমি আলোচনা করব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। কারণ একটি ফার্ম স্বল্পকালে কিভাবে ভারসাম্য, আমরা এর পূর্বে পড়েছি, ভারসাম্যের ধারণা তোমাদের দিয়েছি। ভারসাম্য মানে ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, যে শর্ট রান ইকুইলিব্রিয়াম, স্বল্পকালীন ইকুইলিব্রিয়াম, ভারসাম্য ফার্ম ইন পারফেক্ট কম্পিটিশন মার্কেট, এটি আমরা আগামী দিন পড়ব। এবং স্বল্পকালে ভারসাম্য আমরা জানবো যে ভারসাম্যের শর্ত হলো দুটি, একটি হলো প্রয়োজনীয় শর্ত, এটি পর্যাপ্ত শর্ত। তোমরা একটু বই খুলে অবশ্যই এটি সম্পর্কে একটু ধারণা আরো তোমরা নিয়ে রাখবে, তাহলে নিয়ে রাখলে অবশ্যই আমার সাথে তোমাদের আরো দেখতে বা ক্লাসগুলো বুঝতে আরো সুবিধা হবে। তো আগামীর ক্লাসের অপেক্ষায় আগামী শনিবার তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থ সুন্দর জীবন সবসময় কামনা করি এবং আল্লাহ যেন আমাদেরকে আবার সকলকেই সুস্থ পরিবেশের মধ্যে এভাবেই যেন এই আজকে এখন যে বর্তমান যেভাবে আমরা রয়েছি, খুব অল্প সময়ের মধ্যে হয়তোবা তোমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে এবং তখন তোমরা যেন আবার এই সুস্থভাবে যে ছাত্রছাত্রীরা যেভাবে আনন্দ মজা করে থাকে এবং যারা এটি যেন আমরা সুস্থভাবে আবার ফিরে পাই এবং তোমরা যেন আবার সুস্থ পৃথিবীতে সুন্দর করে ফিরে আসো, এই শুভ প্রত্যাশা করেই এবং এই বিজয়ের মাসে সকল শহীদকে সশস্ত্র 30 লক্ষ শহীদের প্রতি আমার সশস্ত্র সালাম জানিয়ে আজকের মতো এই অর্থনৈতিক ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।